আসসালামু আলাইকুম। এনআইএভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। ইতিমধ্যে তোমরা খবর পেয়ে গেছো যে বার্ষিক পরীক্ষার বিকল্প হিসেবে আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি, যেটা আমাদের সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব এই অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রথমত আজকে অ্যাসাইনমেন্টের যে আমি এখানে লিখেছি দেখো, অ্যাসাইনমেন্ট টপিক পার্ট 1, অর্থাৎ আজকে আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টের যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, যেই টপিকগুলোর উপরে 1 নম্বর অ্যাসাইনমেন্টটা হবে, সেটার প্রথম আলোচনা আজকে। এর পরের আলোচনাটা হবে পার্ট 2, অর্থাৎ আমরা প্রথম 1 নম্বর অ্যাসাইনমেন্টটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম দিনে অর্ধেকটা আলোচনা করব, বাকি দিনে আরও অর্ধেকটা আলোচনা আমরা করব, অর্থাৎ আজকে পার্ট 1, এরপরে আমরা পার্ট 2তে বাকি অংশটা আলোচনা করব। এখন তোমাদের মনের মধ্যে অনেকেরই ঘুরতে পারে যে অ্যাসাইনমেন্টটা কী, অ্যাসাইনমেন্টটা কীভাবে করব, অ্যাসাইনমেন্টটা কেন করব। প্রথমত বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আমাদের বার্ষিক পরীক্ষার বিকল্প, ঠিক আছে? তোমরা এর আগে হোমওয়ার্ক দিয়েছো, আমরা হোমওয়ার্ক নিয়েছি, সেটার উপর একটা ইভ্যালুয়েশন হবে, সেটার সাথে আমরা যে নাম্বারটা যোগ করব সেটা তো থাকছেই। সেই সাথে বার্ষিক পরীক্ষার জন্য যেই নম্বরটা তোমাদের পাওয়ার কথা ছিল, অথবা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে মূল্যায়ন যাচাই করার কথা ছিল, সেটি আমরা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে করব। অর্থাৎ অ্যাসাইনমেন্টটা কিন্তু পরীক্ষার মতোই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই অ্যাসাইনমেন্টের নম্বরের উপরেই কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসের মেধাক্রমটা যাচাই করা হবে, ঠিক আছে? যার অ্যাসাইনমেন্ট যত ভালো হবে সে তত বেশি ভালো নম্বর পাবে, সে তত বেশি এগিয়ে যাবে। তোমাদের পরের ক্লাসের মেধাক্রম যাচাইয়ের জন্য অ্যাসাইনমেন্টটা এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তাহলে শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি তোমাদেরকে আরও কিছু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের অনুসরণ করে চলতে সুবিধা হবে, অ্যাসাইনমেন্টটা করতেও সুবিধা হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা কিভাবে করব। প্রথমে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট যখন আমরা লিখব, ওটার উপরে একটা কাভার পেজ থাকে, ঠিক আছে? এই কাভার পেজটা আমরা কি করব, এই কাভার পেজটা আমরা ফেসবুকে গ্রুপে দিয়ে দিব। অর্থাৎ একটা কাভার পেজের যে কাঠামো থাকে, ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা আমরা কি করব, ফেসবুক পেজে দিয়ে দিব। তোমরা ওইটা অনুসরণ করে আর তোমাদের অ্যাসাইনমেন্টের কাভারটা করে ফেলবে। এরপরে হচ্ছে অবশ্যই সাদা ফ্রেশ কাগজে অ্যাসাইনমেন্ট করবে, ঠিক আছে? অনেক সময় কালার পেপার পাওয়া যায় না, কালার পেপারে কখনো অ্যাসাইনমেন্ট করতে হয় না। আমরা সবসময় সাদা ফ্রেশ কাগজের মধ্যে অ্যাসাইনমেন্ট করব। এবং যদি তোমরা চাও যে A4 সাইজের কাগজের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট করবে, তাহলে সবগুলো A4 সাইজের পেপারেই করতে হবে। যেমন বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, এগুলো সবগুলো তোমাদেরকে A4 সাইজেই করতে হবে। আর যদি কেউ চাও যে তোমরা A4 সাইজে করবে না, ডিমাই সাইজে করবে, তাহলে তোমরা ডিমাই সাইজেও করতে পারো। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা বিষয়ের অ্যাসাইনমেন্ট যেন, প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট যেন একই ফরম্যাটে হয়। অর্থাৎ A4 সাইজ হলে সবগুলো A4 সাইজেই করতে হবে, অন্য পেজ হলে সবগুলো অন্য পেজেই করতে হবে। কারণ এগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এগুলো তোমাদেরকে ইভ্যালুয়েশনের জন্য, যাচাইয়ের জন্য আবার দেওয়া হবে, আমরা যাচাই করে তোমাদেরকে দেবো, তারপরে এটা আবার আমাদের কাছে সংরক্ষণ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এরপরে সেটা হচ্ছে যে নির্দিষ্ট টপিক অনুযায়ী উত্তর হতে হবে, অর্থাৎ বিষয়বস্তু অনুসারে উত্তরটা করতে হবে। দেখা গেছে আমি প্রশ্ন করেছি একটা, তোমরা উত্তর লিখেছো আরেকটা, সেক্ষেত্রে ক্রস, সেই ক্ষেত্রে নম্বর আমরা দিতে পারবো না, ওকে? তাহলে অবশ্যই বিষয়ভিত্তিক আনসার করতে হবে, বিষয়ভিত্তিক উত্তর লিখতে হবে। অ্যাসাইনমেন্টের আমরা যে বিষয়বস্তু দিয়ে দেবো, সেই বিষয়বস্তু অনুসারে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। এরপরে হচ্ছে বাক্য গঠন এবং বানান শুদ্ধ। তোমাদের মধ্যে যেটা দেখা গেছে যে তোমরা এখনো পর্যন্ত একটা সেন্টেন্স পুরোটা সঠিকভাবে লিখতে পারো না, অনেকেই আছে, সবাই না, অনেকেই আছে। আবার তোমাদের অনেক বানান ভুল থাকে, খুবই কমন, খুবই ছোট ছোট বানানগুলো তোমাদের ভুল থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা অবশ্যই কনসার্নে নিয়ে আসবো, অবশ্যই আমরা এটা মাথায় রাখবো যে যার বানান ভুল হবে তার নম্বর কাটা যাবে। আমি শুরুতেই বলে দিয়েছি যে যার অ্যাসাইনমেন্ট যত ভালো হবে তার নম্বরটা তত বেশি এগিয়ে যাবে, তার মেধাক্রম তত বেশি এগিয়ে যাবে। তাহলে অবশ্যই বাক্যটা সুগঠিত হতে হবে, শুদ্ধ হইতে হবে, এবং সেখানে কোনো বানানের ভুল থাকা যাবে না। এরপরে হচ্ছে সুন্দর এবং পরিষ্কার হাতের লেখা। অনেকের হাতের লেখা থাকে বাঁকা সোজা, কিন্তু থাকে না যে সুন্দর হাতের লেখা কিন্তু একটা জিনিস অনেকবার কাটে এরকম করে, হ্যাঁ, ওটা দেখতে তখন খুব খারাপ লাগে। যেটা ভুল হবে সেটা একটা কেটে দিতে হবে, ওকে? সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখাটাও কিন্তু আমরা বিবেচনায় নিয়ে আসবো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। এরপরে হচ্ছে সঠিকভাবে মার্জিন ব্যবহার করতে হবে। আমরা অনেকবার বলেছি তোমাদেরকে যে এরকম করে যখন আমরা মার্জিন করছি, এভাবে যখন আমরা মার্জিন করছি, তখন এই মার্জিনটাকে সঠিকভাবে করতে হবে। এটা বাঁকা হয়ে গেল যদিও, তোমরা স্কেল দিয়ে করবে, সঠিকভাবে হতে হবে, এবং অবশ্যই নম্বর কখনো মার্জিনের বাইরে দেওয়া যাবে না, এটা করা যাবে না, ঠিক আছে? আমরা অবশ্যই মার্জিনের ভেতরে নম্বর দিয়ে থাকবো, ঠিক আছে?
তারপরে হচ্ছে প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে। প্রশ্নের উত্তরটা আমরা লিখব হচ্ছে, তোমরা যেহেতু সৃজনশীল পড়ছোই এখনও, তাহলে তোমাদের খ নম্বর উত্তর যেটা থাকে, অর্থাৎ অনুধাবনমূলক উত্তর যেটা থাকে, অনুধাবনমূলক উত্তরের ক্ষেত্রে যেটা হয়, আমরা শুরুতে কি করি, শুরুতে এক লাইনে একটা উত্তর লিখি, তারপরে সেটাকে ব্যাখ্যা করি, এই পর্যন্ত শেষ করে দিই। তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা যে উত্তরগুলো লিখবে সেই উত্তরগুলো হবে এরকম, প্রথমে শুরু করবে ভূমিকা 1-2 লাইন, তারপরে আমরা ব্যাখ্যা করব কিছু, তারপরে শেষে আরও কিছু লাইন, আরও 2-1 লাইন দিয়ে আমরা উপসংহার টেনে দেব। অর্থাৎ এখানে প্রথমে থাকবে হচ্ছে ভূমিকা, তারপরে হচ্ছে বর্ণনা, তারপরে থাকবে হচ্ছে উপসংহার। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখব এরকম করে যে শুরুতে একটা ভূমিকা থাকবে, তারপরে মাঝখানে সেটার ব্যাখ্যা থাকবে, তারপরে সেটার আবার একটা ইতিবাচক একটা উপসংহার থাকতে হবে। এই কাঠামোতে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা সমস্ত উত্তরগুলো লিখব। এরপরে হচ্ছে লেখার মধ্যে অবশ্যই মৌলিক চিন্তা, কল্পনা এবং সৃজনশীলতা থাকতে হবে। যেমন আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, এই প্রশ্নগুলো যদি তোমরা গাইড দেখে লেখো আমরা কিন্তু বুঝতে পারবো যে তোমার কতখানি অনুধাবন হয়েছে, কতখানি অনুধাবন হয়নি, তুমি কতখানি বুঝতে পেরেছো, কতখানি বুঝতে পারোনি। যদি সরাসরি বই থেকে হুবহু লিখে দাও, যদি সরাসরি গাইড থেকে হুবহু লিখে দাও, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? তুমি নিজে যেটা বুঝবে, অর্থাৎ তোমরা নিজেরা যেটা বুঝবে পড়ার পরে তোমার নিজের যেটা উপলব্ধি হবে সেটাই তোমাকে লিখতে হবে এখানে। এটাকে আমরা বলছি যে সৃজনশীল চিন্তা এবং কল্পনার প্রভাব লেখার মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সেটা আমরা নম্বর দিতে পারবো না, এবং খুবই স্বাভাবিক যে যারটা বেশি ভালো হবে তার মেধাক্রম এগিয়ে যাবে, যারটা বেশি ভালো হবে না তার মেধাক্রমটা পিছিয়ে যাবে। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে গাইড দেখে হুবহু তুলে দিলাম, কারণ হোমওয়ার্কের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে করেছো এরকম, বই দেখে গাইড দেখে সরাসরি হুবহু লিখে দিয়েছো, কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটা হলে কিন্তু আমরা নম্বর দিতে পারবো না। অবশ্যই তোমার ইভ্যালুয়েশনটা থাকতে হবে, তোমার নিজস্ব যে উপলব্ধি সেটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা যেই টপিকগুলো দিচ্ছি তোমাদেরকে, আমরা যেই তোমাদেরকে যেই অ্যাসাইনমেন্টের জন্য যে ধারণাগুলো দিচ্ছি, এগুলোর জন্য অবশ্যই তোমাদেরকে তোমাদের যে মূল টেক্সট বুক সেটা সাহায্য তোমাদেরকে নিতে হবে। অর্থাৎ মূল টেক্সট ছাড়া তো পারবে না। আজকে যেরকম কয়েকটা প্রশ্ন আলোচনা করছি, এটা তো অবশ্যই আমাদের যে মূল বই সেই মূল বই দেখে আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে? আমরা যখন মূল বই দেখে আলোচনা করব, তোমরা যখন উত্তরটা লিখবে তখনও তোমরা মূল বই দেখেই উত্তরগুলো লিখবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টের শুরুর দিকে, মানে 2টো চ্যাপ্টারের 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন আছে, সেই ক্ষেত্রে আমরা আজকে 2টো চ্যাপ্টারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে আমরা আমাদের মূল প্রশ্নে এবং মূল পাঠে চলে যাই। প্রথমে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, ইহুদি বংশে 3 জন লোকের কি কি শারীরিক সমস্যা ছিল। আমরা জানি সততার পুরস্কার যে গল্পটি রয়েছে সেখানে ইহুদি বংশের 3 জন লোকের কথা বলা হয়েছে। এখন ইহুদির বংশের 3 জন লোকের কি কি ধরনের সমস্যা ছিল আমরা কিন্তু এই ফরম্যাটেই লিখব। প্রথমে লিখব ভূমিকা, তারপরে লিখব হচ্ছে বর্ণনা, তারপরে লিখব হচ্ছে উপসংহার। ঠিক আছে? তাহলে আমরা জানি যে ইহুদির বংশের 3 জনের কি অসুখ ছিল, একজনের ছিল ধবল রোগ, একজনের ছিল টাক, আরেকজন ছিল অন্ধ। এভাবে লেখার পরে আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিব যে ইহুদি বংশে সেই সময় 3 জন লোক ছিলেন যাদের এই ধরনের সমস্যা ছিল। তারপরে তাদের সমস্যার সমাধান করার জন্য এরকম অনেক কিছু করা হয়েছে। তারপরে আমরা উপসংহারটি টেনে দিব। কিন্তু সমস্যার সংক্রান্ত আলোচনাটা আমরা বেশি দীর্ঘায়িত করব না, শুধু আমরা বলে দেব যে ইহুদি বংশের সেই সময় 3 জনের এই ধরনের সমস্যাগুলো ছিল। ঠিক আছে? এরপরে দেখো, সততার পুরস্কার গল্পে 3য় ব্যক্তির মানসিকতা সংক্ষিপ্ত পরিচয় দাও। আমরা জানি যে গল্পটির মধ্যে পরপর 2 জনকে গিয়ে বলা হয় যে তাকে সাহায্য করতে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে তাদের কাছ থেকে সাহায্যটা আবার ফেরত নেওয়ার জন্য, তাদেরকে যাচাই করার জন্য তাদের কাছে যাওয়া হয়, এবং তারা 2 জন কিন্তু স্বীকার করে না। কিন্তু 3য় জন কিন্তু ঠিকই স্বীকার করে যে হ্যাঁ, আমার কাছে আগে এরকম কিছুই ছিল না, আমি আগে এরকম ছিলাম, পরে আমাকে আল্লাহর ফেরেশতা এসেভাবে সুস্থ করে দিয়েছে, তোমার যা ইচ্ছে তুমি তা নাও, অথবা তোমাকে আমি এটি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে 3য় ব্যক্তির মানসিকতা। তাহলে আমরা 3য় ব্যক্তির মানসিকতা সংক্ষিপ্ত পরিচয় যখন দিতে বলেছে, তখন আমরা ভূমিকাতে লিখব 3য় ব্যক্তির মানসিকতা অত্যন্ত উদার ছিল। তারপরে আমরা লিখব যে 3য় ব্যক্তির মানসিকতার যে উদার হলো সেটা কিভাবে হলো, আমরা কিভাবে বুঝতে পারলাম। অর্থাৎ তিনি কি করেছিলেন, তিনি আল্লাহর যে দয়া অথবা আল্লাহর যে অনুদান সেটার কথা তিনি স্বীকার করেছিলেন, এবং তার কাছে যখন সাহায্য ফেরত চাইতে আসলো কেউ, তখন তিনি তাকে সাহায্য করেছিলেন। তাহলে এখানে 3য় ব্যক্তির মানসিকতাটা এভাবে ফুটে উঠেছে। আমরা উপসংহারে যে লিখব যে এই কারণে 3য় ব্যক্তির মানসিকতা অন্যান্য 2 জনের চেয়ে অনেক বেশি উন্নত এবং উদার ছিল। তারপরে হচ্ছে, সততার পুরস্কার গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখো। আচ্ছা,
এইখানে আমরা জানি যে সততা পুরস্কার গল্পটি খুবই শিক্ষণীয় একটি গল্প, যে যদি কেউ কখনো উপকার করে অথবা যদি কেউ আল্লাহ দ্বারা অথবা গড দ্বারা যদি ব্লেসড হয়ে থাকে তাহলে সেটাকে স্বীকার করতে হয়। যেমন আজকে আমার উপকার হয়তো কেউ একজন করেছে, কিন্তু কিছুদিন পর আমি সেই উপকারটা ভুলে গেলাম, এটা ভুলে যাওয়া চলবে না। এটা ভুলে গেলে সে হয়ে যাবে অকৃতজ্ঞ, ঠিক আছে? অর্থাৎ এই তিনজন ব্যক্তির এক সময় খুবই খারাপ অবস্থা ছিল, তারা অসুস্থ ছিল, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে, এবং তাদেরকে কিছু জীবিকা অর্জনের জন্য কিন্তু কিছু উপায় করে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে কি হলো, পরবর্তীতে যে দুইজন স্বীকার করলো না, তারা বললো যে আমরা এরকমই ছিলাম, কিন্তু একজন মাত্র স্বীকার করলো, ঠিক আছে? এবং যারা স্বীকার করলেন না তারা কি হলো, গর্হিত একটা অপরাধ করলো না। শিক্ষণীয় দিক হচ্ছে এইটাই। তো এইগুলা হচ্ছে এই গল্পটা পড়ে প্রশ্নটা বুঝে তোমাদের ভেতর থেকে যে উপলব্ধি আসবে, যেটাই মনে আসুক না কেন সেটাই তোমরা লিখবে, ঠিক আছে? ওটাকে আমরা যাচাই করে দেখব। লোকে যোগেন বসাককে মহৎ লোক বলে ভাবতো কেন? এটা হচ্ছে মিনু যে গল্পটা আছে, মিনু গল্প থেকে এই প্রশ্নটা করা হয়েছে। লোকে যোগেন বসাককে মহৎ লোক বলে ভাবতো কেন? কারণ মিনুর মা ছিল না। প্রথমে আমরা ভূমিকাতে লিখব যে মিনুকে যোগেন বসাক বাড়িতে আশ্রয় দিয়েছিল বলে তাকে সবাই মহৎ লোক ভাবতো। এরপরে আমরা বর্ণনাতে গিয়ে লিখব, সেটা হচ্ছে যে মিনুর বাবা মা কেউ ছিল না, যোগেন বসাক হচ্ছে তার দুঃসম্পর্কের আত্মীয়। তো মিনু যেহেতু প্রতিবন্ধী ছিল, কানে শুনতো না, তারপরে হচ্ছে কথা বলতে পারতো না, সেই জন্য তাকে বাড়িতে আশ্রয় দিয়েছিল। কিন্তু তার বিনিময়ে কী করতো যোগেন বসাক, তাকে দিয়ে সমস্ত কাজকর্মগুলো করাতো। কিন্তু বাইরের লোকজন সবাই ভাবতো যে যোগেন বসাক অনেক মহৎ মানুষ, সে মিনুকে জায়গা দিয়েছে, মিনুকে লালন পালন করছে, ঠিক আছে? মানে যোগেন বসাক যে মিনুকে শুধু আশ্রয় দিয়েছে, তার বদলে যে তাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে, এটা মানুষ দেখে না। শুধু দেখে যে যোগেন বসাক মিনুকে আশ্রয় দিয়েছে, এবং এই জন্য যোগেন বসাককে আশেপাশের লোকজন সবাই অনেক মহৎ ভাবত। এরপরে হচ্ছে মিনুর ভীমরুলকে অনেক শত্রু ভাবে কেন? মিনু ভীমরুলকে অনেক বেশি শত্রু ভাবে কেন? কারণ হচ্ছে ভীমরুল এসে কামড় দেয়, ভীমরুল যখন কামড় দেয় তখন সেটা যন্ত্রণা করে। অর্থাৎ এটা এক ধরনের একটা বাচ্চাদের একটা খেয়াল। মিনু গল্পে আমরা কিন্তু দেখেছি যে মিনু কয়লার সাথে কথা বলে, চুলোর সাথে কথা বলে, সূর্যের সাথে কথা বলে, ভীমরুলকে পছন্দ করে না, ঠিক আছে? এটা হচ্ছে বাচ্চাদের এক ধরনের খেয়াল। অর্থাৎ যারা তুলনামূলক একটু পিছিয়ে পড়া, অর্থাৎ যারা আমাদের মতো একেবারে স্বয়ংসম্পূর্ণ না, সেই সমস্ত বাচ্চাদের খেয়ালটা কিন্তু আলাদা রকমের হয়। এইখানে মিনুর যে ভীমরুলকে শত্রু মনে করে, এই শত্রু মনে করার দিকটা থেকে কিন্তু আমরা এই সমস্ত বাচ্চাদের যারা একটু ব্লেসড চাইল্ড, তাদের খেয়ালটা কেমন হয়, তাদের কল্পনা শক্তিটা কেমন হয়, আমরা সেটি বুঝতে পারছি। ভীমরুলকে শত্রু মনে করেছে মিনু, যে ভীমরুল কামড় দেয়, ভীমরুলের কারণে তার ডিস্টার্ব হয়, সে ভীমরুলকে মারতে চায়, এই জন্য সে ভীমরুলকে শত্রু মনে করেছে। কিন্তু এটা মূলত হচ্ছে এই ধরনের বাচ্চা যারা থাকে, ব্লেসড চাইল্ড বলি আমরা এদেরকে, এই ধরনের বাচ্চাদের একটা মনের খেয়াল বা কল্পনা, ঠিক আছে? এরপরে হচ্ছে মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন? মিনুর অনেক জ্বর ছিল এবং মিনুকে স্বভাবতই দেখাশোনা করার জন্য সেখানে কেউ ছিল না, সে নিজের যত্ন নিজেই তাকে করতে হতো। কিন্তু সে সবসময় অপেক্ষায় থাকতো যে তার বাবা আসবে, কোনো একদিন তার বাবা আসবে। একটা হলুদ পাখি গাছের ওইখানে বসে থাকে, এবং তার কাছে মনে হতো যে যেদিন এই হলুদ পাখিটা আসবে, এরকম করে সে পাশের বাসার একটা বাচ্চার বাবা আসে, তো ওটা দেখে ওরও খেয়াল চলে আসে যে কোনো একদিন আমারও বাবা আসবে। তো অনেক যখন জ্বর থাকে মিনুর, তখন সে আসলে ওই কল্পনা শক্তি নিয়ে কল্পনা করতে করতে সে বাইরে বেরিয়ে আসে। মূলত সে এখানে একজন আপনজন, তার নিজের দায়িত্ব নেওয়ার, তার নিজের কেয়ার করার এরকম একজন মানুষের সন্ধানে অথবা এইরকম একটা মানুষকে অনুভব করে সে কিন্তু অনেক জ্বরের মধ্যেও ঘোরে বাইরে ছুটে বেরিয়ে এসেছে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম অ্যাসাইনমেন্ট নম্বর 1-এর প্রথম অংশ। অর্থাৎ আমাদের আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা পার্ট 2-তে আলোচনা করব। আজকে পার্ট 1-এর মধ্যে আমরা 1 নম্বর অ্যাসাইনমেন্টের অর্ধেকটা আলোচনা করেছি। এর পরের পার্টে, পার্ট 2-তে আমরা এর বাকি অংশটাও আলোচনা করব। আর তোমরা বাসায় এই প্রশ্নগুলো দেখবে, বইয়ের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবে, এবং তোমাদের যে উপলব্ধিটা হবে সেটাকে এইরকম কাঠামোবদ্ধভাবে লিখবে। আর আমাদের যে ফেসবুক পেজগুলো রয়েছে তোমাদের প্রত্যেকটা ক্লাসের, সেই ফেসবুক পেজগুলোতে সবসময় নোটিফিকেশনগুলো দেখতে থাকো, কারণ সমস্ত আপডেটগুলো আমরা ওখানেই তোমাদেরকে দিয়ে দিব। সেই সাথে ক্লাস টিচার আছে, সাবজেক্ট টিচারও আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই নম্বরে ফোন করতে পারো অথবা SMS করতে পারো, আমি সেটাকে ব্যাক করব, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এটার পার্ট 2। সেজন্য এখন ইউটিউব ক্লাস এবং লাইভ ক্লাসগুলো আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। কোনো ক্লাসের চেয়ে কোনো ক্লাসের গুরুত্ব কিন্তু কম নয়। যেহেতু ইউটিউব ক্লাসে তোমাদের সাথে কথা বলার সুযোগ থাকে না, এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা লাইভ ক্লাসে আলোচনা করতেই পারি। তোমরা এখন থেকে অ্যাসাইনমেন্টের এগুলো প্রস্তুতি নেওয়া শুরু করো, বইগুলো দেখো, প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করো, কোথাও কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।